হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের মানিক তপাদার একটা দারুণ ভয়ঙ্কর তার নিজের অভিজ্ঞতা শেয়ার করে। আজকে ঘটনায় যাব, তার আগে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। এক দিদি ভাই আমাকে সুন্দর সুন্দর, দেখো সবাই তো আমাকে কমেন্ট করে বলে তাদের কাজের কথা, যারা যারা আমার কাছ দিয়ে মায়ের আশীর্বাদ ধারণ করেছে তারা কতটা উপকৃত আমি মুখে বলি না, তারাই বলেন। প্রথমে আমি ভয়েস শোনাবো। খুবই অল্প সময়ের এক দিদি ভাই আমাকে দীর্ঘদিন ধরে জানাচ্ছে, আজকে তোমাদের ভয়েসটা শোনাই। তারপর ভয়ঙ্কর এক সত্য অভিজ্ঞতা আমরা মানিক দাদা ভাইয়ের শুনবো। সোনা মা, তোমার এত গুণ মা, তুমি কি সুন্দর সুন্দর রিলগুলো বানাও। এটা একটা দিক গেল, এত সুন্দর ঘটনাগুলো বলো, মন কেড়ে নেয় গো। সত্যি একটা নেশায় দাঁড়িয়ে গেছে তোমার ঘটনাগুলো শোনার, এত ভালো লাগে। তারপর তো তুমি আছোই মা, জগৎ জননী, সবার ভালো করছো, সেই শক্তি মা তোমায় দিয়েছে মা গো। আমি এবার মনে মনে চিন্তা করছি জানো মা, আমি যে তোমাকে নমস্য বলেছি একদম ভুল বলিনি মা। সত্যিই তুমি নমস্য, তুমি নমস্য, তুমি নমস্য, তুমি নমস্য। শোনা মা, জানি না তোমায় কবে কাছে পাবো, কোন দিন। যেদিন আমি তোমায় কাছে পাবো মা, আমার একটা অনুরোধ রইল, তুমি আমাকে তোমার চরণ ধরে, চরণ স্পর্শ করে আমাকে একটা প্রণাম করতে দিও মা। আমার এই নরকীয় দেহটা একটু শুদ্ধ হবে মা গো, এইটুকু আমায় দিও। আর প্রিন্সকে দিও আমার অনেক অনেক ভালোবাসা। আর তুমি প্রিন্সের পাশে বসে ড্রাইভিংটা শিখে নাও না মা, আরো ভালো লাগবে। তুমি এত স্মার্ট, গুড লুকিং, কিউট একটা মেয়ে, তোমাকে আরো স্মার্ট করে তুলবে, আরো ভালো লাগবে। হ্যাঁ মা, রাখছি। আমাকে উত্তর দিও মা, তোমার গলার স্বরটা শুনতে পেলে আমার বড্ড ভালো লাগে মা। তো দর্শক বন্ধুরা, তোমরা ভয়েসটা শুনলে দিদি ভাইয়ের। হ্যাঁ, দিদি ভাই সত্যি কথা বলতে খুবই ভালো মনের মানুষ। আর এরকম এই দিদি ভাইয়ের মতো প্রচুর দিদি ভাই আছে, বোন আছে, দাদা ভাই আছেন, যারা আমাকে প্রতিনিয়ত তারা কাজের পর, তারা মায়ের আশীর্বাদ নেবার পর যা উপকৃত হয়েছেন প্রত্যেককেই আমাকে পাঠান। তবে সবারটা দেওয়াটাও সম্ভব হয়ে ওঠে না। তো চলো এবার আমি সোজা ঘটনায় যাব। আচ্ছা, মানিক তপাদার দাদা ভাই ওনার জীবনের একটি ঘটনা শেয়ার করেন। দাদা ভাই বলেন যে, ম্যাডাম, আমি আপনার মাস দেড়েক হলো ঘটনাগুলো শুনছি। আপনি যে ঘটনাগুলো প্রেজেন্ট করেন সেগুলো সত্যি যে ঘটনা, সেগুলো বোঝাই যায়। আপনি সত্যি ঘটনাগুলোই আমাদের সামনে তুলে ধরছেন। সাথে ভালো লাগে যে আপনি ফুটেজ গুলোও দেন। আবার আপনার সাহসিকতার তারিফ করতে হয়, আপনি অনেক হোটেলের নামগুলো রিভিল করেন, দেন হোয়াটসঅ্যাপে আপনি সেগুলো জানিয়ে দেন। সব মিলিয়ে 1.5 মাস ধরে আপনার জমজমাট আমি সত্য ঘটনা শুনছি, আমার খুব ভালো লাগছে। কোনোদিন ভাবিনি যে আমার নিজের কোনো অভিজ্ঞতা আমি কোনো জায়গায় শেয়ার করব। কিন্তু আমার যে হবু, সামনে 2026-এ আমাদের বিয়ে হবে, ওকেও আমি আপনার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করি। ও আপনার খুব বড় একটা ভক্ত হয়ে গেছে। সত্যি কথা বলতে আপনাকে খুবই ভালো লাগে, আর আপনার কথার মধ্যেই সততা বোঝা যায়। আমার হবু আমাকে সত্যি কথা বলতে খুব জোর দিয়ে বলে যে, মানিক, তোমার সাথে যে জিনিসটা ঘটেছিল গত বছর, তুমি দিদিভাইকে একটু শেয়ার করো। তো ম্যাম, আমি আমার হবুর উৎসাহে আপনাকে আজকে মন থেকে একটা ঘটনা লিখে পাঠালাম। উনি মেল করেছিলেন, জানিয়েছেন গত বছর ঠিক যখন ঠান্ডাটা আমাদের কলকাতায় আসে, মানে পশ্চিমবঙ্গে যখন ঠান্ডা আগত, তখন ওনার সাথে একটা ঘটনা ঘটে। বলছেন, আমি শিয়ালদায় একটি বেসরকারি সংস্থার মানে অফিসে চাকরি করি। প্রত্যেক দিনের মতো সকালবেলা আমি বাড়ি থেকে 8:30টার ট্রেন ধরি, দিয়ে আমি শিয়ালদা স্টেশনে পৌঁছাই 9টা 5 কি 10। ওখান থেকে আমার শুরু হয় সকালের জার্নি। বাড়ি যখন আমি ফিরি তখন কোনোদিন 8টা হয়, কোনোদিন 7:30, কোনোদিন 9টা।
ওই টাইমটা পারফেক্ট থাকে না, কারণ ওই একটু আড্ডা দেওয়া সারাদিন পর বন্ধুদের সাথে, ওই সব মানে অফিসেরই কলিগ, বেরিয়ে একটু চা কফি খাওয়া, একটু আড্ডা দেওয়া, মানে সারাদিন কাজ করে করে মাথা তো হ্যাং হয়ে যায়। তারপর যে যার মতো যেই প্রান্তে ট্রেন ধরে, কেউ বাস ধরে, কেউ অটো ধরে, কেউ হাঁটা পথে তার বাড়ি পৌঁছে যায়, যার যেখানে বাসস্থান। কিন্তু আমার আসতে হয় অনেকটা। আমি ট্রেনে করে রাতের বেলা, তখন খুব ভালো মনে আছে, বেশ কনকনে ঠান্ডা জাঁকিয়ে ঠান্ডাটা পড়েছে। ঠান্ডা আস্তে আস্তে পশ্চিমবঙ্গে আসছে, হট করে ঠান্ডাটা পড়ে। ঠিক সেই দিন আমি 8:30 কি 9টা হবে, আমি সঠিক সময়টা বলতে পারবো না তখন ঘড়িতে কটা বাজে। আমি ট্রেন থেকে নামি, ট্রেন থেকে নেবে আমার বাড়ি যেতে প্ল্যাটফর্ম ধরে নেবে কিছুটা রেল লাইন আমাকে টপকাতে হয়। তারপর আমি একটা সরু রাস্তা ধরে মোড় মাথায় বেরিয়ে ওখান থেকে আমি একটি অটো বা টোটো ধরি, যেটা আমি হাতের কাছে পেয়ে যাই। কেন, বাড়ি যাওয়ার একটা তাড়া থাকে, কেন নেক্সট ডে মর্নিং এ আবারও 8:30টায় বেরোতে হবে, যার কারণে একটু তাড়াহুড়ো করেই সেদিন ট্রেন থেকে নেবে, ট্রেনটা যখন প্ল্যাটফর্ম ছেড়ে বেরোয়, আমি সোজা প্ল্যাটফর্ম থেকে নেবে রেল লাইন ধরে আসছি। হয়তো ঠান্ডার কারণে, আর না হলে হয়তো সেদিন এইটা আমার সাথে হওয়ার ছিল তার কারণে, ঠিক বলতে পারবো না। আমার পেছনে 2জন যাত্রী ট্রেন থেকে নামে, তারা একজন পার হয়ে চলে যায়, আর একজন প্ল্যাটফর্মের ওপর থেকে পাশ থেকে রাস্তা যেটা 1 নম্বর দিকে চলে গেছে সেই দিকে চলে যান। আমি একা ওই সোজা রেল লাইন ধরে হাঁটছি। হঠাৎ বেশ অন্ধকার একটা জায়গায় আমার পায়ে কিছু বাঁধে, পায়ে ধাক্কা খায় প্রথমে, মানে বেঁধে তারপর ধাক্কা খেয়ে না গড়িয়ে চলে যায় একটা টিনের কোনো বাক্স বা টিনের কোনো একটা শিশি বোতল, এরকম কিছু জিনিস, যেটা ঘড়ঘড় করে গ্রানাইট পাথরের উপর নিজের মতো পায়ের ধাক্কায় ছুটতে থাকে। হঠাৎ করে আমি ভাবলাম যে কি ছিল, ফোনটা পকেট থেকে তাড়াহুড়ো করে বের করলাম, করেই আমি আমার ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে দেখলাম দূরে একটা নীল রঙের, তার মধ্যে হলুদ কিছু লেখা, একটা খুব ভালো করে বুঝতে পারছি কোনো ডিওড্রেন্টের একটা বোতল পড়ে রয়েছে। আমি ভাবলাম ডিওড্রেন্টের কি করে আসবে, জানি না, এরকম কোনো সময় আমার সাথে হয়ও নি, আমি এরকম কোনো সময় এসব ভাবিও নি। আমি কাছে গেলাম, কারণ আমাকে তো ওই রেল লাইন ধরেই আসতে হবে কিছুটা। আমি কাছে গিয়ে কি মন গেল, ওইখান থেকে আমি 2 পা এগিয়ে আসলাম, আমার পেছনে কিন্তু পড়ে আছে। আবার কি মন গেল জানি না, হঠাৎ আমি আবারও 2 পা পেছনে হেঁটে গেলাম, গিয়ে মন চাইলো একবার তুলে দেখতো। আমি তুললাম, দেখলাম আরে এ তো ভর্তি ডিওড্রেন্টের একটা শিশি, এর মধ্যে তো পুরো ডিওড্রেন্ট আছে। আমি সাথে সাথে, আমাদের এটা আমাদের হ্যাবিট, ডিওড্রেন্ট, পারফিউম, কোনো স্মেল জাতীয় জিনিস আমরা সাথে সাথে কি করি, একটুখানি ঘ্রাণ নেওয়ার চেষ্টা করি। ডিওড্রেন্টের জাস্ট আমি ছিপিটা হালকা করে খুলে একটা স্প্রে করলাম হাতে, খুব সুন্দর একটা মানে খুব সুন্দর একটা মাইল্ড স্প্রে। আমি সাথে সাথে আমার পিঠের ব্যাগটা খুলে, আমি জানি না কি করছিলাম, পিঠের ব্যাগটা খুলে আমি সাথে সাথে ব্যাগে ভরে নিলাম। আশেপাশে দেখলাম কেউ নেই, আমি আর কোনো কিছু কিন্তু ভাবিনি, কার হতে পারে, কি ব্যাপার, কি করে রেল লাইনে আসলো। আমি সোজা রেল লাইন পার হয়ে রাস্তায় উঠে মোড়ের মাথায় গিয়ে একটা টোটো পাই। বেশ ঠান্ডা লাগছে, সেরকম শীতের পোশাক আমি নিয়ে বেরোইনি, দিনের বেলা তো মোটামুটি গরমই থাকে, ঠান্ডাটা বিকেলের পর একটু চাপে। আমি সাথে সাথে টোটো পাই, টোটো ধরে বাড়ি যাই। বাড়িতে গিয়ে ব্যাগটা আমার খাটের উপর প্রত্যেক দিনের মতো রেখে সোজা চলে যাই হাত পা ধুতে। ওয়াশরুমে গিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। মা আমাকে বললেন
বাবু, কি রে, আজকে বেশ রাত হলো তো। আজকে বাইরে কিন্তু বল জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। সবে তো পশ্চিমবঙ্গে ঠান্ডা ঢুকছে, প্রথম প্রথমই যদি এত ঠান্ডা হয়, এখনো তো পুরো ঠান্ডা কালটা পড়ে আছে। শীতে তোকে তো খুঁজে পাওয়া যাবে না। কাল থেকে হালকা একটা সোয়েটার আছে বুঝেছিস, বের করে দেবো, ব্যাগের মধ্যে নিয়ে যাবি। মা যখন আমাকে ওই ব্যাগের মধ্যে নিয়ে যাবি কথাটা বললেন, আমার মনে আসলো, আরে ব্যাগে তো একটা পারফিউম পেয়েছি, যে পারফিউমটা রাখা আছে, পারফিউমটা কি কোম্পানির, এত সুন্দর। সাথে সাথে আমি হাতটা শুকছি, দেখলাম হ্যাঁ, ভালো করে ওয়াশ করার পরেও তো বেশ স্মেলটা রয়েছে। আমাকে মা বললেন, কিরে, হাতের মধ্যে কি কি শুকছিস, কি দেখছিস? মাকে কোনো কিছু বললাম না, কারণ মা পাছে বক বক করবে, কেন তুলেছিস, কি দরকার। কিচ্ছু বলিনি। আমি রাতের খাওয়াটা কমপ্লিট করলাম, ডিনার করেই আমি শুয়ে পড়ি। আমি ফোন ঘাটা, টিভি দেখা বা বাবা মায়ের সাথে গল্প করা আমি খাবার পর আর পছন্দ করি না। সারাদিন শরীরে তো অনেক ক্লান্ত হয়, রাতের বেলা শুয়েই কিন্তু আমি ঘুমিয়ে পড়ি। ভোর ভোরে কেন আমাকে উঠতে হয়, উঠে আবার অফিসের জন্য বেরোতে হয়, আমার সময় নেই। রবিবার দিন আমার খুব আনন্দ থাকে, সেদিনটা ছুটি। শনিবারে মা বাবার সাথে একটু টাইম স্পেন্ড করি, টিভি দেখি, গল্প করি, একে ওকে ফোন করি। অন্য দিনগুলো আমার হয় না। মানিক দাদাভাই বলেন, ম্যাডাম, আমি শুয়ে পড়ি প্রত্যেক দিনের মতো। হঠাৎ আমি কি বলবো, আমি জানি না যে এরকম কেন আমার সাথে হচ্ছিল, কি কারণ। রাত আনুমানিক তখন 3টের কাছাকাছি হবে। হঠাৎ আমার কানে আসলো, ওই যে ডিউডেনটা যখন আমার পায়ে ধাক্কা লেগে যখন গড়িয়ে গেছিল, যেরকম আওয়াজটা হচ্ছিল ঠিক রেল লাইনে, সেই রকমই গড়ানোর ওই টিনেরই শব্দ আমি পাচ্ছি। আমি বললাম, কি হলো, আমার ব্যাগ থেকে কি করে পড়লো, আমি তো ওটা বার করিনি, আমি তো ব্যাগেই রেখে দিয়েছিলাম। ব্যাগের চেনটা কি খোলা ছিল? তাহলে কি ব্যাগের ভিতর ইঁদুর ঢুকেছে? কারণ অনেক সময় কিছু ড্রাই ফ্রুটস, কিছু ট্রেনে আসতে কোনো খাবার, অনেক সময় বিস্কুটের প্যাকেট আমি ব্যাগে রেখে দিই। হতে পারে তার গন্ধে গন্ধে ইঁদুর ঢুকেছে, হয়তো ইঁদুরের গায়ে ধাক্কা লেগে মুখটা খোলা ছিল, হয়তো বেরিয়ে পুড়ে গেছে ঘরে। মানে নানা রকম খেয়াল আমার মাথায় আসছে। আমি উঠলাম, আমি উঠে আমি আমার রুমের লাইটটা অন করে বসে দেখছি ডিউডেন্টের বোতলটা ঠিক একটা রাউন্ড। আমি তোমাদের দেখাচ্ছি, 1 মিনিট, তাহলে বুঝবে। ধরো এইটা একটা ডিউডেন্টের বোতল, আর বাবা দেখো কিরকম, বোতলের কালারটাও কিন্তু দাদাভাই বলেছিল নীল কালার, আমারও কিন্তু অনেকটা সিমিলার হয়ে যাচ্ছে না? তো যাই হোক, এই বোতলটা যদি কোনো কারণে ব্যাগ থেকে পড়ে যায়, বা আমার ধরো এখানে রাখা আছে বেডের উপর, ধরো হট করে পড়ে গেল, যদি পড়ে যায় তাহলে এটা গড়িয়ে কিন্তু এরকম যাবে, গড়িয়ে, এটা কিন্তু গড়িয়ে গিয়ে কখনো এরকম দাঁড়িয়ে থাকবে না। থাকবে কি? তোমরা উত্তরটা দিও। কখনোই থাকবে না, এটা আমাদের কমন সেন্স। কিন্তু দাদাভাই বলছেন, আমি যখন উঠে বেড থেকে বসে দেখছি, তখন আমি লক্ষ্য করলাম আমার ডিউডেন্টের বোতলটা জাস্ট গড়িয়ে যাবার আমি তো শব্দটা পাই, কিন্তু আমি দেখলাম আমার রুমের ঠিক দরজার সামনে সেম এরকম ভাবে জাস্ট বসানো। আমি অবাক হলাম দেখে, একটা ডিউডেন্টের এরকম শিশি বলো, বোতল বলো, যাই বলো, এটা গড়িয়ে গেলে কখনোই এরকম দাঁড়িয়ে বস থাকবে না, এটা পসিবলই না, যেখানে গড়ানোর শব্দ হচ্ছে। দাদা ভাই ভাবলে এটা দাঁড়ালো কি করে ওখানে। তারপর একটা মনের মধ্যে কোথাও গিয়েও প্রশ্ন আসে, এটা কি করে সম্ভব। ঘড়িতে দেখে তখন প্রায় 3টে বাজতে যাচ্ছে, নালে হয়তো উনি ভেবেছিলেন ওনার হবুকে উনি একটা কল করবেন, বিষয়টা একটু আলোচনা করার জন্য। এত রাত ওকে ডিস্টার্ব করা উচিত না, সকালে ওরও কলেজ আছে। যাকগে, আমি উঠলাম, উঠে
ডিওড্রেন্টের বোতলটা ওখান থেকে তুলে নিয়ে আমার ঘরে যে একটা ক্যাবিনেট আছে, আমি ক্যাবিনেটের মধ্যে ওকে দাঁড় করিয়ে রাখি। যা বাবা, ব্যাগ থেকে বেরিয়ে তুই ওখানেই থাক, কারণ আবার ঘুমাবো, আবার যদি ইঁদুর উৎপাত করে, আবার পড়বে, আবার আওয়াজ হবে, আবার এরকম কিছু দেখবো, মাথায় নানা রকম চিন্তার চাপ নিতে পারবো না, তুই বাবা এখানে থাক। দাদা ভাই বলেন, ম্যাডাম আমি ওই আয়নার সামনে ছোট্ট একটা ক্যাবিনেট আছে, যেখানে সকালবেলা চুল টুল আঁচড়াই, চিরুনি, সেভিং ক্রিম, একটা মুখে মাখার কোল্ড ক্রিম, ঠান্ডা পড়ে গেছে তো আর কিছু নেই, ওখানে আমি বোতলটাকে জাস্ট এরকম করে রেখে আসি। আবারও এসে শুয়ে পড়ি চাদর একটা পাতলা মুড়ি দিয়ে। চারপাশে ঘরের সব বন্ধ, চাদরটা মুড়ি দিয়ে শুয়েছি, কোনো অসুবিধা হচ্ছে না। হঠাৎ করে আবারও ঠিক 15 থেকে 20 মিনিট হবে, আমি কিন্তু ঘুমিয়ে পড়ি। আবারও কিন্তু ওই যে বোতলটা আবারও গড়িয়ে পড়ার একটা শব্দ পেলাম। তখন আমার চোখটা কিন্তু বড় বড় হয়ে গেল, এটা কি হচ্ছে? আগে নয় ইঁদুর ঢুকেছিল আমার ব্যাগে, নয় বিস্কুট খাবার জন্য, নয় কিছু খাবার জন্য, গন্ধে, কিন্তু ক্যাবিনেটের ওখানে রাখলাম, আয়নার সামনে, ওখান থেকে আবার পড়ে গেল, এটা কি করে হয়? চোখটা বড় বড় হয়, মনের মধ্যে কিন্তু একটা ভয় অনবরত কাজ করছে। দাদাভাই কিন্তু উঠে বসেন। মানিক দাদাভাই বলেন, ম্যাডাম আমার জীবনের বলতে পারি এর আগে কোনোদিন আচমকা ভয় আমি পাইনি। এটা তো একটা আচমকা ভয়, যেটা আমি মনে হয় সাথে করে নিয়ে এসছি। দাদাভাই উঠে দেখেন পারফিউমের যে বোতলটা সেটা কিন্তু কাছের কাছেই রয়েছে, কিন্তু গড়িয়ে পড়ার শব্দ দাদাভাই শুনেছেন। দাদাভাই চুপচাপ শুয়ে, বোতল যেই দিকটা রাখা ওই দিকেই কিন্তু মুখ করে শুয়ে রয়েছেন। দাদাভাই লক্ষ্য করলেন বোতলটা ওই রকমই কিন্তু যেরকম জায়গায় রেখেছিলেন ওরকম জায়গায় কিন্তু রাখা আছে। তাহলে এক্ষুনি যে বোতল গড়িয়ে পড়ার শব্দ হলো, তাহলে কি সেটা আমার কান বাজলো, আমার নিজের মাথার কোনো ভুল? না না, এরকম হতেই পারে না, দূর, আমি শুয়ে পড়ি। দাদাভাই বলেন, ম্যাডাম আমি কিন্তু চুপচাপ শুয়ে পড়ি, আর কোনো রকম আমি ভেবেই নিয়েছি যদি কোনো শব্দ হয় আমি কিন্তু উঠবো না, সে যাই হোক, একবারে সকালে দেখা যাবে। রাতের বেলা কোনো আর শব্দ পাইনি, হয়েছে কিনা আমিও জানি না। কোনো রকমে কানে হেডফোন লাগিয়ে গান চালিয়ে শুয়ে পড়ি, হয়তো হয়েছে, আমি জানি না। সকালবেলা উঠে আমি দেখলাম আমার যে ডিওড্রেন্টের বোতলটা সেটা কিন্তু ক্যাবিনেটের ওখানে, কাছের ওখানে নেই। আমি হঠাৎ করে বুকটা আমার ধড়াস করে উঠলো। বোতলটা আমার খুব ভালো করে মনে আছে যে ডিওড্রেন্টের বোতলটা আমি দাঁড় করিয়ে রেখেছিলাম, বোতলটা গেল কোথায়? ওখানে বোতলটা নেই। তড়িঘড়ি করে উঠে সারা ঘর আমি খুঁজলাম, যে হয়তো রাতে আবার পড়ে গেছে, হতে পারে। সারা ঘর, খাটের নিচে থেকে শুরু করে ক্যাবিনেটের নিচে, আলমারি রয়েছে, আলমারির নিচে, কোনো জায়গায় নেই। মনে আসলো একবার ব্যাগে দেখি তো, কিন্তু ব্যাগে তো আমি রাখিনি, আমি তো পড়ে গেছিল, আমি তো ওকে দাঁড় করিয়ে রেখেছিলাম এই আয়নার সামনে। কিন্তু আবারও যখন ব্যাগের চেনটা আমি খুললাম, দেখলাম ব্যাগের ভিতরেই আমার পারফিউমের শিশিটা, বোতলটা, যাই বলো, সেটা রাখা রয়েছে। আমি না দেখে সকালবেলায় অবাক হলাম, রাতে ঠিকমতো ঘুমও হয়নি, অনেকক্ষণ জেগেছিলাম, দুবার ঘুম ভেঙেছে, তার মধ্যে আবার এইসব কি হচ্ছে? এই তো আমার মনে আছে আমি এখানে রাখিনি, এলো কি করে? এই ভাবতে ভাবতেই একটু দেরি হয়েছে, আমার মা আমার রুমের বাইরে দিয়ে দাঁড়িয়ে চিৎকার করছে, মানিক ওঠ, অফিস যাবি না? কি হলো, আজকে কি তোর ঘুম ভাঙছে না? ওঠ, আমি তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি তোর, খাবি না? মায়ের আবার শুরু হলো সকাল সকাল বকা। হ্যাঁ মা আসছি। মাকে থামানোটা খুব দরকার, নাহলে মা কন্টিনিউ বকবে। মাকে বলেই বাইরে বেরোলাম। মা বললো, কি রে, মাথা ভেজা না তো, এখনো স্নানও করিসনি? কখন যাবি, কটা বাজে বলতো? দেখলাম 8টা 5। আরে এখান থেকে আবার টোটো অটো ধরে যেতে হবে আমাকে
প্ল্যাটফর্মে কি করে হবে, আজকে দেরি হয়ে যাবে, ট্রেন মিস করবো 8:30টার। তড়িঘড়ি করে কোনো রকমে দৌড়াতে শুরু করলাম। দুমুখ জল ঢেলে কোনো রকমে জামা কাপড় পরে কোনো রকম নাকে মুখে খাবার দিয়ে ব্যাগের মধ্যে একটা জলের বোতল নিয়ে কোনো খাবার আর নিলাম না। মানে টিফিন আবার সে বাইরে কিছু খেয়ে নেবো, মা আবার দেবে গোছাতে, এই করতে ওই করতে, আরো 10 মিনিট সময় নেই। ব্যাগের মধ্যে কিন্তু ওই ডিউডেনটা রয়েই গেল। আমি চলে গেলাম অফিস, কোনো অসুবিধা হয়নি। অফিসে যাবার পর আমি কাউকে কিছু বলিনি, কারণ আমার এসব মনেই ছিল না, মন থেকে গায়েব হয়ে গেছে। অফিসে যাই, অফিসে গিয়ে অফিসের কলিগদের সাথে গল্প আড্ডা ঠাট্টা ইয়ার্কি প্রত্যেক দিনের মতো চলে। অফিস শেষ হয়। হঠাৎ অফিস শেষের পর যখন আমরা বাইরে চা খাচ্ছি আড্ডা দিচ্ছি, আমি তখন আমার অফিসের যারা বন্ধু ছিল ওদেরকে বললাম, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা আজকে টাকা দিবি না, প্রত্যেক দিন আমিও তো খাই তোদের সাথে, প্রত্যেক দিন আমিই দিই, আজকে দাঁড়া আমি দেবো। বলে যখন ব্যাগটা খুললাম পিঠের, তখন হঠাৎ আমার আবারও চোখ গেল সেই ডিওড্রেন্টের বোতলটাকে। আমি ভাবলাম ওদেরকে কি বলবো কথাটা, না, দেখো সবাই তো সব রকম হয় না, বেকার হয়তো আমি ওদের কাছে হাস্যকর হয়ে যাব, মানে কারোর কাছে হাস্যকর হতে চাই না। চেপে গেলাম, কিছুই বললাম না, চুপচাপ থাকলাম। টাকা দিয়ে আমি ট্রেনে উঠলাম, যে যার মতো চলে গেল। ট্রেনে উঠে যখন আমি আমার যে স্টেশন আসে যেখান থেকে আমি নেমে বাড়ি যাব, নামলাম, ট্রেনটা চলে গেল। আমি আবারও প্রত্যেক দিনের মতো ট্রেনের পেছনে পেছনে ট্রেন চলে যায়, আমি পার হই প্ল্যাটফর্ম ধরে, সোজা হেঁটে এসে আমি রাস্তায় উঠে ওখান থেকে আমি গাড়ি নিই, টোটো অটো যা পাই, আর না পেলে পায়ে হেঁটে বাড়ি আসি। সেদিন ঠান্ডাটা যদিও একটু হালকা, কিন্তু তবুও শীত শীত লাগছে। হঠাৎ আমি যখন প্ল্যাটফর্ম ধরে নেবে যখন রেল লাইন ধরে হাঁটছি, আমি একটা জিনিস অনুভব করছি বারবার, আমার পেছনে কেউ একজন আছে, কেউ একজন আছে যে আমার পেছনে পেছনে হেঁটে আসছে। মনে হচ্ছে আমার পিঠের ব্যাগটা কেউ যেন পিছন দিয়ে টানছে। বারবার আমার মনে হচ্ছে, হ্যাঁ, আমার ব্যাগটা মনে হচ্ছে কেউ টানছে। তুমি যদি সামনে হেঁটে যাও, তোমার পেছনে তোমার জামা তোমার ব্যাগ ধরে যদি কেউ হালকা করে টানে, তুমি একটা ব্যাগে কিন্তু চাপ অনুভব করবে। আমাদের মানিক তপাদার দাদাভাই কিন্তু বারবার সেই জিনিসটা কিন্তু বুঝতে পারছে, তবুও দাদাভাই নিজের মতো করে তাড়াহুড়ো করে বাড়ি যাওয়ার জন্য এগোচ্ছে। দাদাভাইয়ের সাহস হচ্ছে না যে দাদাভাই পেছনে একবার ফিরে দেখবে আদৌ কি সত্যি কেউ আছে, না আমার মনের ভুল। কেই বা আমার ব্যাগ ধরে টানবে, যদি কেউ থাকে আমার পাড়ার আমার এলাকার, তাহলে তো আমার সাথে কথা বলবে, আমার ব্যাগ ধরে কেন টানবে। একটা সাহস করে যখন ওই রেল লাইন ধরে হেঁটে যখন রাস্তায় গলিতে উঠবে, তখন পেছনে তাকায়, তাকিয়ে দেখলো না, কেউ তো নেই, তো ফাঁকা, কেউ নেই। 10-12টা লোক প্ল্যাটফর্মের উপর হাঁটাচলা করছে। মানিক দাদাভাই তড়িঘড়ি করে আর কিছু মনে না ভেবে, মন থেকে তো চলে গেল, যেটা মনে ঘুরছিল একটা সন্দেহ, সোজা গিয়ে দেখে অনেকগুলো পরপর পরপর অটো বসে আছে। সময়টাও তখন 8:10 হবে, অনেকটা আগে প্রায় থাকে, 8:30টার পর থেকে একটু হালকা হয়। দাদাভাই একটা অটোতে গিয়ে বসে, বাড়ি যাচ্ছে, বাড়ি যাচ্ছে, বাড়ি যায়। দাদাভাই গিয়ে মাকে ভাবে কথাটা বলবে, কিন্তু গিয়ে দেখে মায়ের শরীরটা খারাপ। মাকে আর কিছু বললো না। রাতের বেলা মাকে বললো, মা তোমার যখন পায়ে কোমরে ব্যথা, মায়ের প্রায়শই হয়, এটা নতুন কিছু না। মাকে বললাম, মা তুমি একটা কাজ করো, তুমি রেস্ট করো, আমি আজকে 2টো রুটি খেয়ে নিচ্ছি, আমার বাবা নেই, সব থেকে বড় কথা আমার মা আর আমি তো মাকে দেখাশোনা করতে পারি না, অফিস থাকে, যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণ মায়ের হাতে হাতে অনেক কাজই আমি করি। তো মা আমাকে বললো, না বাবা আমি দিতে পারবো। আমি বললাম, থাক মা, আমি নিয়ে খাচ্ছি, তো কি হয়েছে, তুমি খেয়েছো? মা ওষুধ খান, মা 7টার মধ্যে খাবার খেয়ে নেন রাতে। যাই হোক,
আমি দুটো রুটি আর আলুর আর কিছু একটা সবজি ছিল কোনো রকম একটু নিয়ে দুটো রুটি খেয়ে জল খেয়ে আমি গিয়ে শুয়ে পড়ি। বুঝতে পারলাম কালকে সকালে হয়তো ব্রেকফাস্টটা মা করতে পারবেন না, হয়তো বাইরে থেকে আনতে হবে, নাহলে বেরিয়েই খেয়ে নেবো, একটু আগে আগেই যাব। শুতে গেলাম, হঠাৎ করে আমার হবুর একটা ফোন আসে। হবু আমাকে ফোন করে বলল, এই মানিক, কি ব্যাপার, সারাদিন তুমি একটা কল করলে না তো? অপেক্ষায় ছিলাম, কাজে খুব ব্যস্ত আছো? আমি বললাম, কাজে তো ব্যস্ত আছি, কাল থেকে একটা অদ্ভুত জিনিস ঘুরছে জানো, তোমাকে আমি বলবো বলবো করে বলা হচ্ছে না। তখন আমাকে আমার হবু বলল, হ্যাঁ বলো না, বলো কি প্রবলেম, তুমি আমাকে বলো, তুমি আমাকে বলবে না, এত কিছু ভাবছো কেন, কি হয়েছে? আমি বললাম, জানো, কালকে আমি যখন অফিস থেকে ফিরছিলাম, বেশ রাত হয়, আর ঠান্ডাও তো জাঁকিয়ে হঠাৎ পড়েছে, কালকে দেখলে প্রথম ঠান্ডা, বেশ ভালোই লাগছিল। আমার হবু বলল, হ্যাঁ হ্যাঁ, আসল কথাটা কি বলো তো, খুব টেনশন হচ্ছে। আমি বললাম, আসলে কি জানো তো, ওই আসছিলাম যখন না প্ল্যাটফর্ম থেকে নেবে, ওই রেল লাইনের ট্র্যাক ধরে হঠাৎ আমি লক্ষ্য করলাম, জানো, একটা না পারফিউমের বোতল পড়েছিল, আমার কাছে আছে ওটা। আমি না জানো পা দিয়ে একটা ধাক্কা মারি, অন্ধকারে দেখতে পারিনি তো, তারপর ওটা যখন খড়খড় খড়খড় করে গড়িয়ে গেল, কি মন গেল, আমি তো ওইখান থেকে আসছি, ধরে আসবো রেল লাইন ধরে, তারপর তো আমি আমাদের বাড়ির দিকে, মানে আমি গলি ধরবো, রেল লাইনটা পার হই, তখন না দেখলাম একটা পারফিউমের নীল রঙের বোতল পড়ে। আমি না জানো বোতলটা তুলে ব্যাগে রাখি, কালকে রাতে আমি সবটা আমার হবুকে জানাই। আমার হবু চুপচাপ শোনার পর ও বলল, এই মানে, তোমার আবার মেয়েদের মতো ছ্যাঁচড়া এরকম স্বভাব কেন গো? এই মেয়েরা পারফিউম, নেল পলিশ, এই সব জিনিস কুড়িয়ে ফুরিয়ে পেলে নিয়ে আসে, তুমি একটা পুরুষ মানুষ হয়ে কেন গো, তুমি কি চাকরি করো না, তোমার কি কেনার সামর্থ্য নেই? হ্যাঁ, তুমি রাস্তা দিয়ে একটা পারফিউম পেয়েছো, তাও রাস্তা হলে হতো, হ্যাঁ রেল লাইন, কার না কার পড়ে গেছে, আচ্ছা এরকম না তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে তার কাছে ছিল। আমি বলছি, কি বলছো তুমি? তখন আমি ভাবলাম যে আর কি রাতের বেলা যেগুলো হচ্ছিল, তাহলে কি, বাবা, আমার তো তখন সারা শরীর শিউরে উঠছে, গায়ে কাঁটা দিচ্ছে। সত্যি তো, ঠিক বলেছে, এরকম না তো যে অ্যাক্সিডেন্ট হয়েছে কারোর, তার হয়তো ব্যাগে ছিল, পড়ে গেছে, সারা শরীর তখন না আমার জাস্ট শিউরে উঠছে। আরে আমার হবু আমাকে কি বলল, সত্যি যদি এটা এরকম কারোর হয় যার অ্যাক্সিডেন্ট হয়েছে, কালকে গিয়ে তো আমাকে খবর নিতে হবে। সারা রাত একটা ভয় আমার কাজ করছে, ঘুমাতে পারছি না। হঠাৎ কোনো রকম যখন আমার চোখটা লাগে, হঠাৎ আমি একটা মহিলার শব্দ শুনতে পারলাম, কেউ যেন খুব আস্তে আস্তে কিছু বলছে, যেরকম, তুই কাজটা ভালো করিসনি জানিস তো, ওটা আমার খুব শখের জিনিস ছিল, আমি ওটা আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছিলাম, তুই নিয়ে এসছিস, তোকে আমি ছাড়বো না, যেখানে ছিল ওখানে ফেলে আয় কিন্তু, নালে কিন্তু আমি তোকে রাত ভোর জ্বালাবো, এরকম কিছু খুব আস্তে ফিসফিস করে, মনে হচ্ছে কানের সামনে কেউ বলছে, ফেলে আয় কিন্তু, আমি তোকে বলে দিলাম, যেখানে জিনিস ওখানে রেখে আয়, এটা কিন্তু আমার বয়ফ্রেন্ডের দেওয়া জিনিস, তুই কেন নিয়ে আসলি? হ্যাঁ, কেন এনেছিস তুই? তার জন্যই তো তোর পিছনে পিছনে আমি তোর বাড়িতে এসেছি, তুই যদি এটা না দিয়ে আসিস, আমি কিন্তু শেষ করে দেবো তোকে, তোকে আমি ঘুমাতে দেবো না, তোকে আমি প্রাণে মারবো না, প্রত্যেক দিন তোকে আমি জ্বালাবো, তুই পাগল হয়ে যাবি, মানসিক ভারসাম্যহীন হয়ে যাবি, তোর বাড়িতে একা থাকে তোর মা, তুই অফিস চলে গেলে তোর মাকে আমি জ্বালাবো, তোদের আমি শেষ করে দেবো, তোকে আর তোর মাকে আমি ছাড়বো না, যেখানে জিনিস ওখানে ফেলে আয়। হঠাৎ কে 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 চারপাশে কে ওরে চারপাশে দেখতে থাকে। মানে দাদা ভাই বলেন, ম্যাডাম আমি পুরো কথাগুলো শুনি ম্যাডাম, কোনো ভয় না, মানে কোনো কল্পনা না, এটা আমার কানের কাছে বসে কেউ বলছিল আমাকে, আমি সবটা শুনেছি, ভয় ভয়, চারপাশে আমি তাকাচ্ছি, আমার প্রচন্ড ভয় লাগছে। উঠে যে আমি
সুইচটা দেব, আমার ঘরের লাইটটা যে আমি অন করব, আমার কোনো মতে সেই সাহস আসছে না। আমি একটা আওয়াজ শুনলাম যে আমার ঘর আর মায়ের ঘর পাশাপাশি, সাইডে আমাদের ওয়াশরুমে জলের আওয়াজ হচ্ছে। বুঝতে পারলাম নিশ্চয়ই মা উঠেছে। খুব ভালো হয়েছে, ভগবান সত্যি তুমি আছো। ও মা, মা, ও মা, তুমি উঠেছো মা? ও মা, একটু আমার ঘরে এসো মা, ঘরে। ও মা, একটু ঘরে ঢোকো তো মা, লাইটটা দাও তো। ও মা। মা আমাকে বললো, আহ, কি হলো কি? হ্যাঁ, রাত এখন 1:30-2টো বাজে, চিৎকার করছিস কেন? তুই কি স্বপ্ন দেখলি নাকি? দাঁড়া রে দাঁড়া, পরে মরবো তো, আসছি। মা এসে দরজাটা খুললো, দরজাটা ভেজানো থাকে। মা ঢুকলো, ঢুকে মা বলছে, কি হয়েছে? আমি বললাম, মা, মা লাইটটা দাও না মা। ও মা, আমার না কিরকম ভয় ভয় লাগছে মা। ও মা, লাইটটা দাও মা। মা লাইটটা দিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। মা বলছে, কি হলো? ভয় পাওয়ার কি হয়েছে? হ্যাঁ, ছোট থেকে বড় হলি, 2 দিন পর বউ আসবে, এখন তুই ঘরে ভয় পাচ্ছিস? বাচ্চা ছেলে নাকি? কি ব্যাপার? মাকে বললাম, ও মা, ও মা তুমি বসো না মা, আজকে আমার সাথে শোও মা, নাহলে চলো আমি তোমার ঘরে শুচ্ছি মা, আমি এখানে শোবো না মা, একটা অপরাধ করে ফেলেছি মা। ও মা, মা তোমাকে যদি বলি মা, তুমি আমাকে বকা দেবে না তো মা? ও মা, তুমি আমার কথাটা শুনবে তো মা? আমি একটা বিশাল বড় অপরাধ করেছি। আমার মা আমাকে বললো, আরে বাবা, অপরাধ করেছিস তো বুঝলাম, কি অপরাধ করেছিস সেটা তো বলবি। আমি মাকে বললাম, ও মা, জানো তো, আমি যখন পরশুদিন আসছিলাম না, আমি না জানো তো এরকম এরকম আম, একটা পারফিউম পেয়েছি মা, জানো তো আমার ব্যাগে আছে, দেখবে মা? মা বললো, পারফিউম পেয়েছিস? কি পারফিউম? পারফিউম আবার কি হয়? আমার মা তো সেন্ট সেন্ট বললে বোঝে, পারফিউম টারফিউম বোঝে না। তো মাকে বললাম, আরে গায়ে দেয় না, সুগন্ধি বেরোয়। মা বলছে, ও দেখি। মাকে আমি ব্যাগ খুলে দেখালাম যে মা, এই নাও এইটা। মা ঘুরিয়ে টুরিয়ে দেখলো। মা যখন ঢাকাটা খুলবে, মা, মা ঢাকাটা খুলো না মা। ও মা, শুকো না মা, শুকো না, তুমি আমাকে দাও মা। আমি নিয়ে ব্যাগের মধ্যে না ফেলে দিলাম, ফেলে চুপ করে বসে রয়েছি। মা বলছে, কি হয়েছে? হ্যাঁ পেয়েছি, সেরকম তো লোকে অনেকে অনেক কিছুই পায়। আমিও তো কদিন আগে 10 টাকা কুড়িয়ে পেয়েছিলাম বাজারে গিয়ে, একদিন একটা ছেঁড়া ব্যাগ পেলাম। আমি ফেলে দিয়েছি জানিস। আমার মা বুঝতে পারছে না অ্যাকচুয়ালি মাকে কি বলছি। আমি বললাম, উফ মা, তুমি আমার কথাটা বোঝো, এইসব না মা, আমার সাথে কিছু ভৌতিক ঘটনা ঘটছে। মা বলছে, ভৌতিক ঘটনা মানে কি রে? তুই কি রে, ভূত টুত বাড়ি নিয়ে এসছিস নাকি? হ্যাঁ, ছোটবেলায় আমার বাবা মা বলতো এসব, ওই জন্য তোকে বলি এসব গায়ে মেখে যাস না। আমি বলছি, মা আমার কথাটা প্লিজ তুমি বোঝার চেষ্টা করো মা। আমি এক্ষুনি একটা মেয়ের কথা শুনেছি মা, মেয়ে আমাকে কানে কানে বলছে, যা আমি শুনেছি সবটা বলি। আমার মা আমাকে বলল, তুই একটা কাজ কর, আমি তোর সাথে এখন শুচ্ছি তোর ঘরে, তুই শান্ত হয়ে শো, কোনো অসুবিধা নেই। কালকে সকালবেলা যখন অফিস যাবি, তখন ওটা তুই যেখান থেকে তুলেছিলিস রেল লাইনে সেখানে ফেলে দিবি, তাহলেই হয়ে যাবে। আমি বললাম, হ্যাঁ মা। ও মা, আমার ভয় লাগছে মা, যদি আবার কিছু হয় মা, আমাকে এসে কিছু ক্ষতি করবে না তো? আমি তো না জেনে এনেছি মা, আমি তো জানি না মা, মনে হয় কি কারোর অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমাকে মা বলল, চুপ, একদম রাতের বেলা এসব কথা আলোচনা করিস না, শুয়ে পড়। মাকে ঝাপটে ঝুপটে নিয়ে কোনো রকম, সেই মানে কোনো রকম শুই। ভোরবেলা উঠে জানি মা রান্না করুক আর নাই করুক, মাকে বললাম, মা আমি বেরোচ্ছি 7টা 10, আমি অফিসের জন্য বেরোচ্ছি। মা বলছে 8:30টায় ট্রেন তো। আমি বললাম, মা আমার ভালো লাগছে না, আমি ওকে আগে যেখানে ছিল ফেলবো মা। আমি নিয়ে গিয়ে চারপাশে দেখলাম, দিনের বেলা চারিদিকে লোক, রেল লাইনের উপর দিয়ে ওরকম প্রচুর লোক যাচ্ছে। আমি ভাবলাম যদি আবার আমার মতো কারোর সাথে এরকম ঘটে, তার জন্য আমি কি করলাম, রেল লাইনের ওখানে গিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি। সবাই আমাকে সন্দেহ করছে যে আমি মনে হয় সুসাইড করতে এসেছি। তারপর যখন আস্তে আস্তে যারা সন্দেহ করছিল সবাই একে একে ট্রেনে আসতে চলে যায়, আমি তো সুসাইড করছি না, আমি ঘুরছি, একবার এইদিকে আসছি ওইদিকে আসছি। লাস্টে যখন ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে, আমি তখন আস্তে করে ওই পারফিউমটা বসিয়ে দিলাম, দিয়ে ছুটে আমি উঠে যাই। তারপর ট্রেন ধরে আমি চলে যাই অফিস থেকে যখন আমি ফিরছি, তখন আমি ভয় ভয়, একা, কেউ নেই, সেদিনও আমার রাত হয়। আর আমি ফ্ল্যাশ লাইটটা ফোনের যখন জ্বালিয়ে আসছি, সত্যি কথা বলতে আমি দেখি সেই বোতলটা ওখানে নেই।
তখন ভাবলাম এ ভগবান, তাহলে কি বোতলটা অন্য কেউ তুলে নিয়ে গেল, এবার তার সাথে ওরকম হবে। আমি বাড়িতে যাই, মা আমাকে বললো কি রে, বোতলটা আসার পথে দেখলি রেল লাইনে পড়েছিল? আমি বললাম না মা, সত্যি কথা, মানে আমি জানি না কেউ নিয়ে গেছে কিনা, কি যার জিনিস ছিল সে নিয়ে গেছে কিনা। আমি রাতের বেলা খুব ভালো ঘুমিয়েছি, সাথে আমার কোনো আর শরীর খারাপ, কোনো স্বপ্ন, কোনো কথা বা কিছু আর হয়নি। 1 বছর হয়ে গেল। আমি ওই জন্য রাস্তায় কোনো জিনিস পেলে, এমনকি আমি টাকাও পেলে তুলি না। আমি একদিন প্ল্যাটফর্মে 50 টাকা মোড়ানো দেখেছি, ভয়তে তুলতে গিয়েও আমার মনে পড়ে গেল, আবার যদি কারোর এরকম হয়, বাবা দরকার নেই। কারণ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মানুষের কিন্তু পছন্দসই কে নেই। সেটা তোমার পছন্দ হোক আর নাই পছন্দ হোক। আমরা যখন ধরো বড় বড় শপিং মল যাচ্ছি, বড় বড় দোকানে যাচ্ছি, আমরা কোনো জিনিস, এই পারফিউম তো বিশেষ করে আমাদের খুব মনের কাছের হয়। কারণ আমরা একটা যে কোনো পারফিউম কিন্তু নিয়ে নিই না, আমরা পারফিউমটাকে খুলবো, আগে খুলে ভালো করে এরকম করে স্প্রে করব। আহ, দারুণ স্মেল আমার পারফিউমটা। হ্যাঁ, তো পারফিউমটা আমি ভালো করে স্মেল নেব, তারপর তো আমি কিনবো। তা আমি যখন পারফিউম একটার জায়গায় 10টা দেখে স্প্রে করে নেব, এখন তো বড় বড় মলে ট্রাই মি লেখা থাকে, তোমরা দেখেও নিতে পারো। তো আমরা সবকিছু যখন পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে নিচ্ছি, সেখানে আমার নিশ্চয়ই সেটা মনের মতো হবে। আমি এত পারফিউম দেখে 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 বেছে বেছে এই পারফিউমটা আমি যখন নিয়ে এসেছি, তাহলে নিশ্চয়ই এটা আমার খুব হার্টের ক্লোজ। এর স্মেলটা আমি খুব পছন্দ করি, আর রিয়েলি আমি খুব পছন্দ করি। কারণ যে কোনো পারফিউম প্রিন্স ইউজ করে, ওর তো ও নেবেই 2-3টে। আমাদের ঘরে যে এত পারফিউম, একদিন আমি কালেকশন তোমাদের দেখাবো। পারফিউম আর আমাদের মানে ডিওড্রেন্ট দেখলে না ভাববে দিদি তুমি একটা ছোটখাটো দোকান দিতে পারো। এত এখনো আছে, ধরা হয়নি, এখনো আছে, অর্ধেক ইউজ করে পড়ে আছে, 2বার ইউজ করে পড়ে রয়েছে। কিন্তু যেগুলো আমি নেব সেগুলো ওর লাগবে। আর এত ইউজ করবে, এত স্প্রে করবে, আমি রীতিমতো ক্ষিপ্ত হয়ে যাই। কারণ এটা আমার খুব পছন্দের জিনিস, আমি এটা ওকে দেবো না। তবুও সন্তান বলে হয়তো কিছুটা আমি ওকে দিচ্ছি। কিন্তু যদি কেউ অজানা ব্যক্তি এসে না বলে আমার পারফিউমটা নিয়ে যদি তার বডিতে স্প্রে করে, এটা আমার বলে না, তোমাদেরও হবে। না বলতে পারলেও কিন্তু মনে মনে একটা রাগ কিন্তু হয়। দেখো কিরম করে শেষ করে দিচ্ছে, নিজে কিনে মাখতে পারো না, বলতে না পারলেও কিন্তু হয়। কারণ এইসব জিনিসগুলো আমাদের খুব পছন্দের হয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, মানিক তপাদার দাদা ভাইয়ের ঘটনাটা একদম রিয়েল একটি সত্য অভিজ্ঞতা, তোমাদের কেমন লাগলো? তাহলে এই ঘটনার মারফতে আমরা কিন্তু একটা শিক্ষা পেলাম, যেখানে সেখানে জিনিস কিন্তু তুলতে নেই। হতে পারে রেল লাইনে যেদিনকে এটা পেয়েছিল সেদিনকে হতে পারে কোনো মেয়ের, যে তিনি মেয়ের কণ্ঠ শুনেছিলেন রাতের বেলা, হতে পারে কোনো মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল বা কোনো বউর অ্যাক্সিডেন্ট হয়েছিল। অনেকেই কিন্তু আমরা, যেরকম আমিও যখন কোনো জায়গায় গাড়ি করে বা এমনি বেরোচ্ছি, এখন আমার গাড়ি আছে, আগে আমি ক্যাবে করে যেতাম সব জায়গায়। তো আমিও কিন্তু পারফিউম ব্যাগে ক্যারি করি, এটা আমারও হ্যাবিট আছে। এরকম আমার মতো অনেকেই আছো, ডিওড্রেন্ট, পারফিউম তোমরা বাইরে নিয়ে যাও, লিপস্টিক, আমরা তো লিপস্টিক হামেশা সব মেয়েই নিয়ে যাই, বলতে গেলে থাকেই। কিছু খেলাম রেস্টুরেন্টে, সাথে সাথে ওয়াশরুমে গিয়ে একটু লাগিয়ে নিলাম, ঠিক না? তো আমাদের খুব শখের জিনিস। সেরকম হতে পারে যে ওই পারফিউমটা দাদাভাই পেয়েছিলেন, হয়তো খুব শখেরই ছিলেন। তোমাদের সাথে ঘটনা শেয়ার করতে করতে চলে এসেছিল আমার একটা ডেলিভারি, মানে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম অনলাইনে, চলে এসছে। তো চলো, তার জন্য একটু দেরি হয়ে গেল, আবার ফোনটা নিয়ে যেতে হলো। আচ্ছা, এবার আমি তোমাদের কাছে তাড়াতাড়ি কমেন্টে নামগুলো পড়বো, ঠিক আছে? চলো। আর টিপস গুলো অবশ্যই তোমাদের বলবো, তোমরা কিন্তু ফলো করো, ওকে? টিপস গুলো খুব কার্যকরী। মানুষে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে এসে বলছে দিদি ভাই এইটার প্রবলেমের জন্য টিপস দেন, আপনি কত নেবেন বলুন। আমি ভাই বলছি না, ওরকম ভাবে আমি টিপস শেয়ার করি না, করলে সবার জন্য করব, ভালো সবার হোক, একজনের না, ঠিক আছে? আর টাকা পয়সা আমার কিচ্ছু লাগবে না, ওর জন্য কাজ করালে তাহলে মূল্য লাগবে। কারণ আমি তোমাকে যদি জিনিস পাঠাই, নালে কিচ্ছু লাগবে না। আর একটা সুখবর দিয়ে রাখি তোমাদের, তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি ভাই তোমার সাথে দেখা করব,
শুধু মানে আমার এই কাজের সূত্রে না, অনেকেই বলো দিদিভাই দেখা করব দেখা করবো, তোমার কাছে একবার যেতে চাই। তো ভয়েসও শুনলে আমি খুব শীঘ্রই একটা, এখন তো অত সামর্থ্য নেই, সামনে গাড়ি কিনেছি জানো, দোকান তো কিনতে পারবো না, কিন্তু মানে যে রেন্টে হয় না, রেন্টে আমি একটা ছোট্ট রুম নেব। ঠিক আছে, মানে রুম না, অ্যাকচুয়ালি ও ফ্ল্যাটের দেখবে নিচে যে ছোট ছোট থাকে না জায়গাগুলো, অনেকে দোকান করে, অনেকে পার্লার টার্লার করে, এরকম আমি একটা নিয়ে অফিস ঘর করব, তোমাদেরকে আমি বলে রাখলাম। আর তোমাদেরকে আমি লোকেশন দিয়ে দেবো, ভিডিও করে দেখিয়ে দেবো, তোমরা যারা যারা আসবে, সেটা মায়ের কাজের জন্য অনেকে দেখা করতে চাও, সুবিধা হয় তোমরা বলতে চাও, তোমরা আসতে পারো, এমনি দেখা করতেও আসতে পারো আমার সাথে গল্প করতে। তো অবশ্যই নেব। তোমরা কি মতামত দিচ্ছ বলো, তোমরা তো পরিবার, তোমাদের মতামত তো অবশ্যই চাই, আর তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানাবে। আচ্ছা, পার্থ দাস প্রত্যেক দিনের মতো আজকেও প্রথম কমেন্ট করে, পরপর দুটো, তারপর বং হিন্দু হেসেল, তারপর আবারও পার্থ দাস 3টে কমেন্ট করে, তারপর অ্যাঞ্জেলিনা সোরেন, শ্রাবণী হাজরা, রূপা দে, পার্থ দাস পরপর দুটো কমেন্ট করে। আচ্ছা, তারপর কমেন্ট করে জবা দেবী। আচ্ছা, জবা দেবী, আমাকে অনেকদিন ধরে লটারির কথা বলছো, তুমি ঘটনাটা শুনবে, তোমাকে এর আগেও আমি বলেছি, লটারি এইসব বিষয়ে আমি এখানে বলতে পারবো না, তার জন্য হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করো। তুমি বারবার দেখি এখানে এসে একই কথা লেখো যে আপনাকে বলছি, আপনি কিছু বলছেন না, আমিও তো তোমাকে বলছি, তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলো, আমি তোমায় জানিয়ে দেবো। আচ্ছা, তারপর কমেন্ট করেছো আমাদের, হ্যালো দিদি ভাই কেমন আছো, আমি অপর্ণা, আমার ছেলে যা অসুস্থ ছিল, হ্যাঁ এটা পড়া দরকার ছিল, তুমি নিশ্চয়ই তুমি জানো, তাই আমি 1 মান্থের মতো তোমার এই ব্লগ রেগুলার দেখতে পারিনি। এখনো নর্মাল হচ্ছে, ও স্কুলও যাচ্ছে, সবই বড় মায়ের দেওয়া, জয় বড় মায়ের জয়, গুড নাইট। দেখো, সব থেকে বড় কথা, মাকে ডাকো, মায়ের কাজ আর আমার কাছ থেকে কাজ করিয়ে এখনো কেউ বলেনি যে সত্যি কাজ হয়নি। দেখো ভাই, নিষ্ঠাভাবে যদি কাজ করো, 1 মাসও সময় লাগে না, কাজ হবেই, এটা আমার গ্যারান্টি। সন্ধ্যা মণ্ডল, সন্তুর দুনিয়া, তারপরে আমাদের শামিমা সামরোস, মৌয়া পল, মৌয়া বলেছো ঘটনাটা শুনলাম, যত বড় তান্ত্রিক হোক না কেন, বড় মার ওপর আর কিচ্ছু নেই, একদম ঠিক কথা বলেছো, ওই জন্য পড়লাম, এইটাই বোঝা গেল। অবশ্যই দেখো না, কোনো তান্ত্রিক, আমাকে তো ভগবানই সৃষ্টি করেছে, তোমাকেও ভগবান সৃষ্টি করেছে, তোমাদেরও করেছে, আমাদেরও, সব পৃথিবীটাই সৃষ্টি করেছে। তো আমরা যদি নিজেরা নিজেরা বলি আমি মহান একজন, সব পারি, কখনোই না। কারণ আমার মাথার উপর আমার বড় মায়ের হাত আছে বলে আজকে আমি এত দূর তোমাদের কাছে পৌঁছতে পেরেছি, আগামী দিনে আরো পৌঁছতে পারবো, সেটা হচ্ছে আমার বড় মায়ের জন্য। কারণ সে হচ্ছে সৃষ্টিকর্তা, জগৎ জননী, তার উপরে কি কিছু আছে? কৌশিকী ঘোষ, লিপিকা বেরা, দিদি ভাই, হাই সাদা পরি, কেমন আছো? ভালো আছি দিদি ভাই, তুমি আমাকে পড়ি পড়ি কত কিছু লেখা, আমি একা একা পড়ি আর ভাবি দিদি ভাই না। তারপরে সন্ধ্যা দেবনাথ বলেছো হাই দিদি, হ্যালো বোন। তারপরে আমাদের কমেন্ট করেছো নীলু মজুমদার। আচ্ছা, নীলু মজুমদার বলেছো দিদি ভাই তুমি কেমন আছো, তোমার ঘটনা শুনতে ভালো লাগে। আর নিচে একজন বাবুর রহমান বলেছো সুপার। আচ্ছা, দুজনকেই খুব ধন্যবাদ। এই দেখো, আমি কমেন্ট গুলো পড়ছি না, বড় হয়ে গেছে। টুকু সাবারবাল, তারপর শুভঙ্কর ঘোড়ই, মণিদীপা ব্যানার্জি, সন্তুর দুনিয়া, কিউট দিশা ব্লগস, পার্থ দাস, তারপরে সাইবনী দাস, তারপর কমেন্ট করেছো গোবিন্দ কৃষ্ণা, তারপর কমেন্ট করেছো ভাস্কর অধিকারী। আচ্ছা, তারপর সন্ধ্যা মণ্ডল আবারও কমেন্ট করেছো দিদি ভাই, শম্পা মিনি কিচেন, পিয়ালি ভারদ্বাজ, পার্থ দাস আবারও ভাই কমেন্ট করেছে, তারপরে তাপসী, সুপর্ণা, স্বপ্না বাজাল দিদিভাই, লিপিকা বেরা দিদিভাই বলেছে ও কথা বলা পুতুল, হ্যাঁ সোনা প্রিন্স বাবু কেমন আছে জানাবে, ভালো আছে। ওর ঘটনা কালকে আসছে কিন্তু ভূত সত্যতে, বলে রাখলাম, দারুণ দারুণ ঘটনা। তারপরে কমেন্ট করেছে সোনু,
আচ্ছা, তারপর কমেন্ট করেছো আমাদের টুকু সাবারবাল, তারপরে সন্ধ্যা মণ্ডল দিদিভাই, রেখা অধিকারী দিদিভাই, তারপরে কিষাণু মান্না, তারপর কমেন্ট করেছো ভাস্কর অধিকারী, আবারও সন্ধ্যা মণ্ডল দিদিভাই, তারপরে জলি হাজরা দিদিভাই, তারপরে দেবাশিস সিংহ কমেন্ট করেছেন, পার্থ ঘোষ, তারপর কমেন্ট করেছে প্রদীপ দাস, ডালি দেবনাথ, তারপরে কমেন্ট করেছো পূর্বাশা লায়েক জি, এরকম কিছু একটা নাম, পূর্বাশা পূর্বাশা লায়েক, লায়েক কি নায়ক হবে জানি না, লায়েক লেখা আছে। টুকু সাবারওয়াল, তারপর প্যান্থার গেমিং ওয়াইটি, গোবিন্দ বৈরাগী, তারপরে সুমন কান্তি মান্না, তারপরে টিনা ঘোষ কমেন্ট করেছে, সুমনা ভট্টাচার্যা, সুজাতা দাস, মিম, পার্থ দাস, অরূপ ভট্টাচার্যা, কৌশিকী ঘোষ, আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে, পার্থ দাস, সোমা দাস পরিবার থেকে, এস কে কারিম দাদা ভাই, অনেকদিন পর দাদা ভাই কেমন আছেন জানাবেন, জয়শ্রী ঘোষ, আর একদম আমি প্রিন্ট করেছি, সাথে অনেকে 7 জন লাইকও দিয়েছে। আমাদের আদিত্যা একটা কমেন্ট করেছে, আচ্ছা, আদিত্যা চক্রবর্তী, ওর কমেন্টটা পড়বো। বলেছেন, আমি আদিত্য চক্রবর্তী বারুইপাড়া থেকে বলছি, দিদিভাই আমি অনেকের হন্টেড ঘটনা শুনি, কিন্তু দিদিভাই আপনি যে ভাবে ঘটনাগুলি উপস্থাপনা করেন, আমি আপনার ঘটনা শুনতে শুনতে ঘাড় নাড়ি। যেভাবে আমার দিদিমা গল্প দিদিমার গল্প শুনে ঘাড় নেড়ে সায় দিতাম। ভালো থাকবেন দিদি, শুভরাত্রি। নিচে মনীষা রয় বলেছো, খুব ভালো লাগলো তোমার গল্পটি। আচ্ছা, সবাইকে বলবো অনেক অনেক ভালোবাসা, তোমরা আছো বলেই, এত সুন্দর সুন্দর কমেন্ট করো বলেই আমি এত সুন্দর করে তোমাদের সামনে জিনিসটা তুলে ধরতে পারি। কেন, তোমাদের কমেন্ট গুলো পড়ে আমার সত্যি খুব মানে উৎসাহ হয়, আমি মোটিভেট পাই। আর সত্যি কথা বলতে, তোমরা আছো বলেই আমি আছি। সবাই ভালো থেকো, এখনের মতো আসছি। আর রাখি পূর্ণিমায় দারুণ একটা টিপস নিয়েও আসবো, আগামীকাল দেবো টিপসটা। যে টিপস গুলো দিচ্ছি করো। আর রাখি পূর্ণিমায় আমার অনেক কাজ, মায়ের যারা যারা মনে করছো, কালকের দিনটাই কিন্তু একদম লাস্ট। যদি কাজ রাখি পূর্ণিমায় কারোর কোনো প্রবলেমের করানোর থাকে, কালকের দিনটা কিন্তু লাস্ট দিন। তারপরে আবার রাখি পূর্ণিমার পরে কাজ করব, কিন্তু আর রাখি পূর্ণিমায় আর কাজ নেব না। এখনের মতো লাভ ইউ টু, গুড নাইট, টাটা।